যদি জনগণ মনে করে আমরা কোনো অন্যায় করেছি, নিঃশর্তভাবে আমরা ক্ষমা চাচ্ছি। নির্বাচনকে যদি আজকে নিরপেক্ষ করতে হয়, আমি মনে করি বিভক্তির রাজনীতি বাদ দিয়ে, বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আজকে সরকারকে সবাইকে নিয়ে একসাথে বসতে হবে কিভাবে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারব। আমরা সেদিন মনে করেছিলাম 5 আগস্টের পর, এই পট পরিবর্তনের পর একটা সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, কিন্তু আমরা কি দেখেছি? আজকে বুকে হাত দিয়ে বলেন 1 বছর হয়ে গেছে, পরিবর্তন কি ভালোর দিকে গেছে না উল্টো দিকে গেছে? আজকে অর্থনৈতিক প্রবৃদ্ধি এসে দাঁড়িয়েছে 3%। আপনারা বলছেন চুরি বন্ধ করেছেন, আপনারা বলছেন দেশের টাকা এখন আর বাইরে যায় না, তাহলে এখন কেন আপনাদের প্রবৃদ্ধি কমবে? যেই প্রবৃদ্ধি 7% ছিল, আজকে কেন আমাদের উন্নয়নের যেসব প্রোগ্রাম, সেই প্রোগ্রাম আমরা করতে পারছি না? গত কয়েক বছরে সর্বনিম্ন আপনার এডিপি বাস্তবায়িত হয়েছে কেন? আজকে মাত্র কয়েকদিন আগে একজন জার্নালিস্ট, তাকে কুপিয়ে হত্যা করা। আজকে কিছুক্ষণ আগে আনোয়ার হোসেন মঞ্জু সাহেব বলে গেছেন যে দেশের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এইটা নিয়ে কোনো আশার দিক আমরা দেখছি না। আপনারা আজকে নির্বাচনের কথা বলছেন, সেই নির্বাচন আপনারা বলছেন, কিন্তু সেই নির্বাচন করার সেই পরিবেশ বাংলাদেশে বর্তমানে আছে। আপনারা যেখানে আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারছেন না, যেখানে মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছেন না, সেখানে আমরা কিভাবে আশা করব একটা নির্বাচন হবে যেটা সকলের কাছে গ্রহণযোগ্য, একটা নির্বাচন হবে যেটা সকলের কাছে নিরপেক্ষ, যেটা সকলে মনে করবে নিরপেক্ষ হয়েছে, একটা নির্বাচন যেটা গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং স্বচ্ছ। এই নির্বাচন করার জন্য যে পরিবেশ, সেই পরিবেশের জন্য আজকে আমি সরকারকে বলবো, আপনারা এই সংস্কারের কথা বলছেন, সংস্কার আপনারা করতে পারবেন না, আপনারা দিক নির্দেশনা দিতে পারবেন, আপনারা একটা আন্ডারস্ট্যান্ডিং করাতে পারবেন। এই সংস্কার কেবল আগামী পার্লামেন্টে করতে পারবে। এইটাই হচ্ছে আইন, দেশের বর্তমান আইন হচ্ছে। আপনি যদি কনস্টিটিউশন না রাখেন, সংবিধান না রাখেন, অ্যাব্রোগেট করে দেন, সেটা অন্য কথা, আপনি প্রক্লামেশন দিয়ে করেন, কিন্তু যতক্ষণ এই কনস্টিটিউশন আছে ততক্ষণ আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনি ওই পার্লামেন্টে করতে হবে। সেই পার্লামেন্টটা যদি নিরপেক্ষ ভাবে নির্বাচিত না হয়, তাহলে তো আমরা সঠিক সংস্কার আমরা করতে পারবো না। সেই নির্বাচনকে যদি আজকে নিরপেক্ষ করতে হয়, আমি মনে করি বিভক্তির রাজনীতি বাদ দিয়ে, বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আজকে সরকারকে সবাইকে নিয়ে একসাথে বসতে হবে কিভাবে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারব। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আপনারা নিরপেক্ষ নির্বাচন কিভাবে, এবং এর দায়িত্ব কার? কারণ আজকে যেই সব চাঁদাবাজি হচ্ছে, লুটতরাজ হচ্ছে, দখলদারি হচ্ছে, এগুলো কারা করছে? করছে রাজনৈতিক দল সমর্থিত লোকজন। সুতরাং এই রাজনৈতিক দলগুলো আজকে একসাথে বসে ঠিক করতে হবে তারা এগুলো করবে না। তারা এই দখলদারি যারা করে তাদেরকে পার্টিতে রাখবে না, যারা খুন খারাপি করছে তাদেরকে পার্টিতে রাখবে না। আজকে আপনি দুর্নীতির কথা বলেন, ঈশ্বর সাহেবের দুর্নীতির কথা অনেকেই বলেছিল। আপনার 90 থেকে আমরা ক্ষমতায় আজকে 35 বছর, আজ পর্যন্ত কেউ দুর্নীতি প্রমাণ করতে পারেনি। আমরা ক্ষমতায় ছিলাম না, এখনো অনেক দুর্নীতি প্রমাণ হচ্ছে না, কিন্তু প্রমাণ হচ্ছে না কখন? যখন তারা ক্ষমতায় আসে। এক একটা সরকার চলে যায়, আপনার দুর্নীতির মামলা হয়, পরে তারা যখন ক্ষমতায় আসেন সেগুলো চলে যায়। কিন্তু এরশাদ সাহেবের সেটা হয়নি। এরশাদ সাহেব ক্ষমতায় আসেননি। এরশাদ সাহেবকে মিথ্যা মামলা দিয়ে আপনার রাজনীতি করতে দেওয়া হয়।
অনেকে আমাকে জিজ্ঞাসা করেন কেন জাতীয় পার্টি আজকে সামনের কাতারে নাই, কেন জাতীয় পার্টি আজকে দুর্বল। তার একটা প্রধান কারণ হচ্ছে যে, এবং যেটা কেউ বলতে চায় না, সেটা হচ্ছে যে এই ইরশাদ সাহেবকে মামলা দিয়ে তাকে জেলে নিয়ে আপনার কোনোদিন তাকে সঠিক রাজনীতি করতে দেওয়া হয়নি। আমরা আরেকটা জিনিসের জন্য আমরা পার্টিকে শক্তিশালী করতে পারি, সেটা হচ্ছে অর্থনৈতিক ভাবে। কারণ আমি বলতে পারি আজকে জাতীয় পার্টির এখানে কেউ নাই যার একটা ব্যাংক আছে, কেউ নাই যার একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, কেউ নাই যার একটা কর্পোরেট বডি আছে। কিন্তু ব্যাংক আমরা দিয়েছি, শুরু করেছি, ইন্স্যুরেন্স কোম্পানি আমরা দিয়েছি, বড় বড় বিজনেস হাউস যেগুলো হয়েছে সেগুলো কিন্তু আমাদের সময়, কিন্তু আমাদের পার্টির কেউ সেইটা নেয় নাই। এই কথা অন্য দুই পার্টি বলতে পারবে না। আজকে ব্যাংক কাদের? হয়তো বিএনপি, না হয় আওয়ামী লীগের, না হয় জামাতের। এই তিন বড় পার্টির আজকে ব্যাংক বলেন, ইন্স্যুরেন্স বলেন, বড় বড় বিজনেস হাউস বলেন, এগুলো কিন্তু তাদের। জাতীয় পার্টির নাই। জাতীয় পার্টি 9 বছর ক্ষমতায় ছিল একটানা। জাতীয় পার্টি জনগণের পার্টি। তিনি একজন সামরিক শাসক ছিলেন যখন তিনি ক্ষমতা নেন, কিন্তু তিনি এসে করলেন কি? সাধারণত সামরিক শাসকরা তারা ক্ষমতা হাতে রাখতে চায়, তিনি ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে দিলেন। তিনি উপজেলা সৃষ্টি করলেন, মানুষের কাছে ক্ষমতা দিতে চাইলেন। কোর্ট কোর্ট আপনার ইয়েতে নিয়ে গেলেন, উপজেলায় নিয়ে গেলেন, সেগুলো আপনারা বন্ধ করলেন। সুতরাং রিফর্মের কথা আমাদের শিখায়। অনেকে আমাকে যখন বলে আপনাদের সাথে তো কমিশন কথা বলছে, তাহলে কমিশন কথা বলছে না, এটা একদম ঠিক আছে। কারণ কমিশন জানে আমরা কি চেয়েছিলাম। যারা কমিশনে আছে তারাই এই সংস্কারগুলো বন্ধ করেছিল সেদিন। আমরা তো বিপ্লবী পার্টি নই, তারপরেও আজকে ফিরোজ রশিদ যে কথা বলেছে আমি তার সাথে এক সুরে বলবো, হ্যাঁ, তারপরেও যদি জনগণ মনে করে আমরা কোনো অন্যায় করেছি, নিঃশর্তভাবে আমরা ক্ষমা চাচ্ছি। কারণ আমরা জনগণকে নিয়ে রাজনীতি করতে চাই, জনগণের মতামতকে সম্মান প্রদর্শন করতে চাই, জনগণকে নিয়েই চলতে চাই। আমরা এইটা বলবো না যে আমি যেটা বুঝি সেটাই ভালো, আপনারা যেটা বুঝেন সেটা খারাপ, সেটা আমি বলবো। হ্যাঁ, আপনাদেরকে বোঝাবার চেষ্টা করবো।